ছাত্র শিবির করো, এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই, কিন্তু ছাত্র শিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা, এটার সাথে তুমি আমার সাথে একমত হবা। তুমি দক্ষ হয়ে গড়ে ওঠো, নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো, একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না, তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না, পৃথিবী চলবে না তোমাকে ছাড়া। আমি মাঝখানে মালয়েশিয়া এবং তুর্কি সফরে গিয়েছিলাম, তো ওখানকার যারা ইউথ লিডার্স, স্টুডেন্ট লিডার্স, এদের সাথে একটা লম্বা সময় কথা হচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আপনাদের যখন বক্তব্য দেন একদল আরেক দলকে গালিগালাজ করেন কিনা, স্ল্যাং ইউজ করেন কিনা, অথবা বিষোদাগার করেন কিনা? বললো যে আসলে আমাদের এত কাজ, আমরা তো নিজেদের কাজ করে শেষ করতে পারি না, আরেক দল কি করছে না করছে এগুলো দেখারই তো টাইম পাই না। কোরআনে যেটা বলা হচ্ছে উলাইকা কাল আনাম ওয়া বাল হুম আদাল, যে মাঝে মাঝে মানুষরা পশুর মতো হয়ে যায় অথবা তার চেয়ে নিকৃষ্ট। এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, বুয়েট বাংলাদেশের নিঃসন্দেহে টপ ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে একটা। বুয়েটে যারা চান্স পায় অনেক লড়াই সংগ্রাম করে বুয়েটে চান্স পায়, রাইট? কিন্তু বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যারা তার বন্ধু, যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল, এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয়? এর আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক, এরকম একটা রাজনীতি মূলত চাই। তোমরা চাও? আপনি আপনার আদর্শ চর্চা করুন, আপনি আদর্শকে মানুষকে তুলে ধরুন, এরপর যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবে। ছাত্র শিবির আজকে তোমাদেরকে প্রোগ্রাম করে এই কথাটা বলবে না যে কালকে থেকে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে। আনসাইন্টিফিক। তুমি ডিসিশন নিবা যে ছাত্র শিবির ইনভলভ হওয়ার মতো যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি হও, আর যদি মনে করো যে না কোনো উপকার আমার নাই তাহলে কোনো সমস্যা নেই, তোমার ছাত্র শিবিরের সাথে কোনো সম্পর্কই রাখার প্রয়োজন নেই। যে মৃত্যুর পর আসলে আমি কি করব, আমার কি কোনো জবাব দিতে সেখানে থাকবে? সেখানে কি কোনো আমার এই দুনিয়ার হিসাব নিকাশ অথবা দুনিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে নতুন কোনো অ্যাচিভমেন্টের ডাইমেনশন কি দাঁড়াবে? এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশন ডিপেন্ড করবে। সে প্রসঙ্গতে আবার শেষে যাচ্ছি, তো এতটুকু বলবো যে কোনো অ্যাচিভমেন্টের পরে তুমি অতি উদ্ভাসিত হয়ে যাবা না, তোমাকে খুব ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার পরবর্তী স্টেপটা কি, নেক্সট স্টেপ কি। এজন্য আমি সবাইকে অনুরোধ করব তুমি আজকে ডিজাইন করে ফেলো যে তুমি এখানে আরো 5 বছর ক্যাম্পাসে কাটাতে হবে, এই 5 বছর ক্যাম্পাসে তুমি কিভাবে কাটাবা সেটার একটা সুন্দর প্ল্যান, সুন্দর একটা ডায়াগ্রাম করে তুমি অতিবাহিত করো এই সময়গুলো, পারবে না ইনশাআল্লাহ? এখন তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। ওয়েলকাম টু আওয়ার ডিয়ার ক্যাম্পাস, আওয়ার বিলাভড ক্যাম্পাস জগন্নাথ ইউনিভার্সিটি। তো জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা মনস্তাত্ত্বিকতা কাজ করে, আর ভর্তি হওয়ার পরে এবং লাইফের মাঝামাঝি গিয়ে একটা, আর শেষে গিয়ে একটা। যেহেতু আমি সবগুলো স্টেজ পার করে আসছি, তো প্রথমত হচ্ছে জগন্নাথের কিছু সমস্যা আছে। এর মধ্যে একটা বড় সমস্যা হলো হল সমস্যা। তো আমরা যখন ভর্তি হয়েছিলাম আমাদেরকে বোঝানো হয়েছিল যে হল খুব শীঘ্রই পেয়ে যাওয়া, যে আফটার 1 ইয়ার্স 2 ইয়ার্সের মধ্যে। আমি চিটাগং ইউনিভার্সিটি পাবলিক এডে ভর্তি ছিলাম, তো পরবর্তীতে ফ্যামিলির চাপ এবং সবকিছু মিলে ঢাকা থাকতে হবে এরকম একটা কনসেন্ট্রেশন থেকে মূলত আসা হচ্ছে। বাট কয়েক মাস যাওয়ার পর ম্যাথসের যে লাইফ স্টাইল, আমি জানি না তোমরা ম্যাথসে উঠছো কিনা সবাই, এটা ছাড়া তো উপায়ও নেই। তো ম্যাথসে ওঠার পর মনে হয়েছে আল্লাহ কোনোভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা, একটা রাস্তা খোঁজা শুরু করেছে। মানে এতটা পুরান ঢাকাটা হচ্ছে পুরান ঢাকার একটা আনহেলদি পরিবেশ, এখানকার খুব কনজাস্টেড সবগুলো বিষয়। এরপর হচ্ছে বাড়িওয়ালারা যারা আমরা মানে ব্যাচেলর হিসেবে অথবা স্টুডেন্ট হিসেবে ভাড়া নিতে যেতাম, মনে হতো যে আমরা পৃথিবীর সবচেয়ে অসহায় এবং নিরীহ প্রাণী হিসেবে কারো কাছে গিয়েছি। তো এই যে বাস্তবতাগুলো, এরপরে এখানকার লাইব্রেরি খুব বেশি ভালো ফেসিলিটিস নাই, অবকাঠামোগত খুব বেশি ভালো অবস্থা নাই, এরপর গবেষণার কোনো সুযোগ অবারিত এখানে নেই। এই সব কিছু মিলে জগন্নাথের অনেক সমস্যা, ঠিক? আচ্ছা, এখন আসো এই সমস্যাতে এখন তুমি পড়ছো, কি করবা? হায় উদ্দেশ করবা? সমস্যা তো পড়ে গেছে, এখন তার কোনো উপায় নেই। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সে তার সমস্যা বাস্তবতাগুলোকে আপন করে নিয়ে সেখান থেকে চমৎকার একটা রাস্তা বের করা, এটা হলো একজন বুদ্ধিমানের কাজ। আমি আশা করি এখানে সবাই বুদ্ধিমান, যেহেতু তোমাদের একটা পরিসংখ্যান আমি দেখিয়েছি যে তোমরা কতটা বুদ্ধিমান জ্ঞানের পরিচয় দিয়ে, কতটা মেধার পরিচয় দিয়ে আজকে অবস্থানে এসেছো। আশা করি তোমরা যে পরিস্থিতিতে পড়েছো জগন্নাথে ভর্তি হয়ে, এটারও একটা চমৎকার রাস্তা তুমি খুঁজে বের করবা।
আরেকটা মজার বিষয় হচ্ছে, পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয় তাদের পৃথিবীতে সাকসেস হওয়া, আর যারা পৃথিবীতে স্ট্রাগল করে, লড়াই করে, সংগ্রাম করে জীবনের সাথে, তাদের স্ট্রাগল মধ্য দিয়ে সাকসেস হওয়ার রেশিওটা অনেক অনেক বেশি। তুমি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখো, তোমার এই যে ইউনিভার্সিটিগুলোতে সারা দেশে যারা চান্স পায়, এদের মধ্যে তুমি একটা পরিসংখ্যান দেখো, কতজন খুব ভালো অথবা খুব মানে রিচ ফ্যামিলি থেকে আসে, আর কতটা হচ্ছে একেবারে গ্রামীণ রুরাল এরিয়া থেকে আসে। এখান থেকে তুমি পার্থক্যটা খুঁজে পাবা। এরপর আমি যেটি বলবো যে জগন্নাথের খুব ভালো একটা হিস্ট্রি আছে, গ্লোরিয়াস হিস্ট্রি। বিশেষ করে এখানে পৃথিবীতে খুব কমই এরকম হয়, এবং বাংলাদেশে দ্বিতীয়টি আর নেই, যে একটা স্কুল থেকে এটি ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে। তোমরা জানো যে 1858 সালে এটা ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল। সে 1858 সালের পর 1884 সালে এসে পরিস্থিতি এমন হয়েছে স্কুলটা চালানোর মতো না। তখন কিশোরীলাল চৌধুরী, তিনি মানিকগঞ্জের জমিদার ছিলেন, ওনার কাছে যখন উপস্থাপন করা হলো, তিনি মূলত এই জায়গাটা বা হচ্ছে এখানে তিনি তার বাবার নামে, তার বাবার জগন্নাথ রায়, তার বাবার নামে জগন্নাথ স্কুল নামে সেটাকে কনভার্ট করেছিল। পরবর্তীতে 1984 সালে সেটা কলেজ হয়, এবং 2005 সালে এসে এটা ইউনিভার্সিটি হয়। এটা একটা পৃথিবীর অন্যরকম ইতিহাস, যে একটা স্কুল থেকে সেটা কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। আরো মজার বিষয় হচ্ছে 2021 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তো এখানকার যারা ডিগ্রি অথবা এখানকার যারা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, তাদেরকে দিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করা হয়েছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের যে বই ছিল, ওই বইয়ের 50% ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার সিস্টেমটা চালু করা হয়েছিল। আচ্ছা, তাহলে এখন কি সমস্যা বা সম্ভাবনা, খুশি হচ্ছে তো? আরো সম্ভাবনা আছে। এখান থেকে প্রচুর রাজনীতিবিদ বের হয়েছে, তো কিছু ফ্যাসিস্টও আছে, আবার কিছু ভালো মানুষও আছে, প্রচুর রাজনীতিবিদ। এরপরে হচ্ছে এখানকার সাহিত্যিক, এরপরে গবেষক, আরো অনেক ক্ষেত্রে বড় বড় জহির রায়হানের মতো ব্যক্তিত্ব এখান থেকেই পড়াশোনা করেছেন। কবি মতিউর রহমান মল্লিকের নাম হয়তো তোমরা অনেকে শুনেছ। তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক কালচার যে পসিবল, অথবা ইসলামিক কালচার যে একটা মুভমেন্ট, এটা তিনি দেখেন। তিনি কিন্তু জগন্নাথের স্টুডেন্ট ছিলেন। এরপর শাহ আব্দুল হান্নান, তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে সুদ ব্যবস্থার মধ্য দিয়ে যাই, তার বিপরীতে ইসলামিক অর্থনীতি যে সুদমুক্ত ভাবে করা সম্ভব, সেটা শাহ আব্দুল হান্নান বাংলাদেশের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন, যিনি এই কনসেপ্টটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমার সামনে যারা বসে আছেন, এখান থেকে এইভাবে করে বক্তৃতা বিবৃতিদের নাম বলার মতো অসংখ্য ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন আসো যে বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হলাম, কি দরকার ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার? আমরা যদি নলেজকে জিজ্ঞেস করি যে আসলে নলেজটা কি, জ্ঞান মানে কি, তো জ্ঞানের বেসিক যেটা তোমার কাছে আসবে, প্রথমত ইনফরমেশন। তোমাকে প্রচুর ইনফরমেশন লাগবে, নজন্য ইনফরমেশন গ্যাদারিং। দেন এই ইনফরমেশন দিয়ে আসলে কি করবে তুমি? তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি করতে হবে, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে তুমি তোমার চারপাশে যা কিছু ঘটবে সেটার বাদ বিচার করতে পারবা, দিস ইজ রাইট অর রং। এই মাধ্যম দিয়ে মূলত নলেজ আস্তে আস্তে করে মানুষের ভিতরে গ্রো হয় এবং সেটা বিকাশ লাভ করতে থাকে। এরপর আসো যদি আমরা এডুকেশন, টোটাল শিক্ষাটাকে বলি, তাহলে এখানে অনেক সংজ্ঞা আছে। যে মিল্টন বলেছেন, এটা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এটাকে কন্টিনিউয়াসলি এটা ডেভেলপ করতে থাকবে শিক্ষাটা, এডুকেশনটা। এখন বাংলাদেশে আমরা যে বিশ্ববিদ্যালয় সিস্টেমে আসলে আসছি বা ভর্তি হয়েছি, মির্জা গালিব ভাই খুব চমৎকার ভাবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বেশ কিছু ইউনিভার্সিটির তিনি উদাহরণ দিয়েছেন, কনসেপ্ট দিয়েছেন। তো সেখানে উচ্চ শিক্ষা বলতে আসলে যা বোঝায়, একজন ব্যক্তি অথবা সমাজের যে চিন্তাশীলতার এটা আপগ্রেড হওয়া, সেখানে মননের পরিবর্তন হওয়া, মানুষের সার্বিক কালচারাল অথবা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হওয়া, নতুন নতুন উদ্ভাবন সেখান থেকে হওয়া। কিন্তু আমরা যদি আমাদের টোটাল সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে করে এই স্টাডিটা করি অথবা এই রিসার্চটা করি, তাহলে এখানে উদ্ভাবন এবং ক্রিয়েটিভিটির এই ইস্যুগুলো খুব কম, খুবই নগণ্য, খুবই মাইনর একটা পজিশনে আছে। তাহলে বিশ্ববিদ্যালয় মানে কি আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো বিশ্ববিদ্যালয় মানে এখানে ভর্তি হবো, এখানে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর কাটাবো, এরপরে হচ্ছে একটা সার্টিফিকেট আমাকে দিবে, ওই সার্টিফিকেট নিয়ে এবার আমি বিসিএস এ চাকরি এখানে দৌড়াবো। এটা হচ্ছে আমাদের কাছে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় নামে একটা কনসেপ্ট দাঁড়িয়েছে। এখন আসলে কি বিশ্ববিদ্যালয় মানে তা? বিশ্ববিদ্যালয় মানে তো মানুষ তৈরির কারখানা হওয়ার কথা। এখন এই মানুষ তৈরির প্রশ্নে যদি আসি, তাহলে মানুষের বিপরীত কি? অমানুষ। এটা সহজ আর কি, পশু।
অমানুষ। কোরআনে যেটা বলা হচ্ছে উলাইকা কাল আনআম ওয়া বাল হুম আদাল, যে মাঝে মাঝে মানুষরা পশুর মতো হয়ে যায় অথবা তার চেয়ে নিকৃষ্ট। এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, বুয়েট বাংলাদেশের নিঃসন্দেহে টপ ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে এক নম্বর। বুয়েটে যারা চান্স পায় অনেক লড়াই সংগ্রাম করে বুয়েটে চান্স পায়, রাইট? কিন্তু বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যারা তার বন্ধু, যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল, এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয়? তো তার মানে আমার বুয়েট মানুষ তৈরি করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে, ইতিহাস হয়তো তোমরা জানো। বিশ্বজিৎ, সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না, একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল, তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? আমার এই বিশ্ববিদ্যালয়েরই কিছু বড় ভাই, কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে, সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে কি আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে? জাহাঙ্গীরনগর উদাহরণটা খুব কমন, তোমরা জানো। সেখানে ছাত্রলীগের একজন নেতা ছিলেন, তিনি দর্শনে সেঞ্চুরি করেছেন। কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব? সে দর্শনে সেঞ্চুরি করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া একটা ঘোষণা দিচ্ছে এবং উদযাপন করছে। সে কি মানুষ না পশু? পশু। তাহলে এই ক্যালকুলেশনে কি দাঁড়াতে যাচ্ছি আমরা যে আসলে আমার এই বিশ্ববিদ্যালয় মানুষ তৈরি করছে না, কিছু পশু তৈরি করছে? আমি শিক্ষকরা আছেন, সরি আমি কবি। তো এই ক্যালকুলেশনে যদি আমরা উপনীত হই তাহলে আমাদেরকে রিথিং করতে হবে। আমি ইংরেজি বিভাগে পড়েছি, ইংরেজি বিভাগে যেদিন প্রথম আসছিলাম সেদিন আমার স্যার একটা কথা বলেছিলেন, মনে আছে এখনো সেই কথাটা, যে যাদের বাড়ি হচ্ছে সাগরের পাড়ে তাদের মনটা সাগরের মতো উদার হয়। এখন বলতে পারেন আমার বাড়ির পাশে তো নদী আর খাল আছে, তাহলে আমি উদার না? তো ওনার কথা উনি বলেছেন, হিজ ফিলোসফি। তো তিনি এটা বলার পর আরেকটা বলেছে, যারা সাহিত্যে পড়ে তারাও অনেক উদার হয়। তো এটা দ্বারা আবার অন্যরা অন্যভাবে নেবেন না, নিও না। তো এই সাহিত্যে পড়ার পর আমরা অনেককে পেয়েছি যাদের কর্মকাণ্ডগুলো এতটা নিকৃষ্ট ছিল যেটা পশুর আচরণের কাছাকাছি গিয়েছে। তো তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে রিথিং করতে হবে। আমি শিক্ষকদের কাছে অনুরোধ করবো এবং তোমাদের কাছে অনুরোধ করতে চাই। আর একটা মজার বিষয় হলো কেন এটা ঘটতেছে। দেখো, আমরা জাতিগতভাবে এখনো পর্যন্ত জাতি আদর্শ ঠিক করতে পারিনি। আমরা কমপ্লিট কোনো একটা লাইনে বলতে পারি না যে এটা আমাদের জাতির আদর্শ। আমরা সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ঠিক করেছি 4টা, একটার সাথে কন্ট্রাডিক্ট করে। আমি যখন গণতন্ত্র বলছি আবার সেখানে সমাজতন্ত্র বলতেছি। গণতন্ত্র আর সমাজতন্ত্র তো পৃথিবীতে একটা দ্বিমুখী অবস্থান সবসময় বিরাজ করে। আবার সেখানে আমি বলতেছি ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার আরেকটা দিক থেকে বলতেছি জাতীয়তাবাদ। এটা একটার সাথে কনফ্লিক্ট করে। তো যে রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্র একটা কনফ্লিক্টিং মতাদর্শের উপরে, একটা কনফ্লিক্টিং রাষ্ট্রীয় মূলনীতির উপরে পরিচালিত হচ্ছে, তার আসলে কখনো ইউনিক আদর্শ তৈরি হয় না। এই আদর্শ তৈরি হয় না, এরপরে সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষা ব্যবস্থা হবে সেটাও হয়নি, এবং সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষার পরিবেশ তৈরি হবে সেটাও আমরা করতে ব্যর্থ হয়েছি। বিগত সময়ে আমরা শিক্ষকদেরকে দেখেছি লেজুর ভিত্তিতে শুধু ছাত্র রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে লেজুর ভিত্তি যে আরো কত মারাত্মক হয় এটা আমরা কখনো হয়তো ব্যবহার করি না। তো এই কালচারগুলোর তো পরিবর্তন হওয়ার জন্যই 24-এর আমার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান, এই যে আমার শত শত নাম বলে শেষ করা যাবে না, হাজার হাজার ভাইরা জীবন দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একরামুল হক সাজিদ জীবন দিয়েছে। তাহলে জীবন দেওয়ার পরেও আমরা কি আমাদের আগের সেই ধারার মধ্য দিয়ে যাব, নাকি আমাদের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তন হওয়া দরকার না? অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে, ছাত্র শিবির এটার উত্তরণ চায়। ছাত্র রাজনীতি মানে এখানে বিষোদাগার। একদল বক্তব্য দিতে আসছে, আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না, এরকম একটা পরিস্থিতি। আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে? তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স। আমি মাঝখানে মালয়েশিয়া এবং তুর্কি সফরে গিয়েছিলাম। তো ওখানকার যারা ইউথ লিডার্স, স্টুডেন্ট লিডার্স, এদের সাথে একটা লম্বা সময় কথা হচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আপনাদের যখন বক্তব্য দেন একদল আরেক দলকে গালিগালাজ করেন কিনা, স্ল্যাং ইউজ করেন কিনা, অথবা বিষোদাগার করেন কিনা?
বললো যে আসলে আমাদের এত কাজ, আমরা তো নিজেদের কাজ করে শেষ করতে পারি না, আরেক দল কি করছে না করছে এগুলো দেখারই তো টাইম পাই না। আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি। ছাত্র শিবির কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না, কারণ আমাদের কাছে হিউজ কাজ, অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য, এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য, এই সমাজকে গড়ার জন্য, এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ পড়ে আছে। আমরা সেদিকে যাবি। এর আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক, এরকম একটা রাজনীতি মূলত চাই। তোমরা চাও? আপনি আপনার আদর্শ চর্চা করুন, আপনার আদর্শকে মানুষকে তুলে ধরুন, এরপর যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবে। ছাত্র শিবির আজকে তোমাদেরকে প্রোগ্রাম করে এই কথাটা বলবে না যে কালকে থেকে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে। আনসাইন্টিফিক। তুমি ডিসিশন নিবা যে ছাত্র শিবির ইনভলভ হওয়ার মতো যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি হও, আর যদি মনে করো যে না কোনো উপকার আমার নাই তাহলে কোনো সমস্যা নেই, তোমার ছাত্র শিবিরের সাথে কোনো সম্পর্কই রাখার প্রয়োজন নেই। তাহলে ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব, ছাত্র রাজনীতি হবে মানুষ তৈরির কারখানা, ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য, ছাত্র রাজনীতি হবে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য, ছাত্র রাজনীতি হবে আলটিমেটলি ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের এই জাতির হিউজ সম্ভাবনা, মানে এত সম্ভাবনা যেটা পৃথিবীর অপর দেশগুলোর অনেক অনেক পিছিয়ে আছে। আমাদের এখানে হিউজ ম্যান পাওয়ার রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, একটা হিউম্যান রিসোর্স দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়। আমাদের সবচেয়ে বড় সি বিচ রয়েছে, ব্লু ইকোনমি জোন রয়েছে। এই ব্লু ইকোনমি থেকে যে মৎস্য সম্পদ, এটা ক্যালকুলেশন এসেছে যে প্রায় 450 প্লাস, যেটা খুবই মানুষের জন্য উপকারী এমন মাছ সেখানে রয়েছে। এবং সেই মাছ যদি আমরা আহরণ করতে পারি তাহলে বাংলাদেশের যে টোটাল স্ট্রাকচার এটাকে টোটালি চেঞ্জ করে দেওয়া যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে যে মৌলভীবাজার কুলাউড়া পাহাড়, সেখানে ইউরেনিয়াম রয়েছে। সম্ভবত আমি ভুল না করলে 2012 সালে হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন। হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে তিনি বলেছিলেন যে আমাদের কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া বা মৌলভীবাজারটা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা প্লেসের নাম তিনি উল্লেখ করেছিলেন। তাহলে দেখা, আমার দেশের যারা রাজনীতি করছে, আমার দেশের যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন, তাদের মুখ থেকে কোনোদিন আমরা কুলাউড়া পাহাড়ের নাম শুনি না, কারণ তাদের তো চিন্তাই নাই। তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে, কিভাবে করে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামের মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে। এই রাজনীতি হয়েছে এতদিন। তাহলে এই রাজনীতি তো অবসান হওয়া দরকার। আমরা সংসদ সদস্যদেরকে দেখতাম, মানুষের এত কষ্টার্জিত টাকা, আমার দেশের খেটে খারাপ মানুষগুলোর টাকা দিয়ে সংসদ চলে, সেখানে গিয়ে তারা গান গায়, গান করেন, উৎসব করেন, হাসি তামাশা করেন। এরপরে এমন ব্যক্তিরা এমপি হন, তাকে স্ক্রিপ্ট লিখে দেয়, ওই স্ক্রিপ্ট লিখে পড়তে পড়তে তার মাইক এবং দাঁত সব ভেঙে অস্থির হয়ে যায়। এমন ব্যক্তিরা এতদিন আমাদের এমপি ছিলেন, নেতৃত্ব দিয়েছেন সমাজ। এই জাতির উন্নতি হবে কিভাবে? তাহলে আমাদের এখানে সব রয়েছে। আমাদের এই যে বুড়িগঙ্গা, যদি তোমরা কখনো লন্ডন যাও তাহলে দেখবা, অথবা মালয়েশিয়া, এরকম হিউজ মানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কোনো প্ল্যান আছে আমার বুড়িগঙ্গা নিয়ে? বুড়িগঙ্গা গেলে তুমি একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর যাবা না। এখন অবশ্য বর্ষাকাল, পানি ঠিক আছে, কিন্তু শীতকালে এখানে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কেউ যেতে চাইবে না। অথচ এখানে নেতারা কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করে না। কিভাবে চিন্তা হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে, কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে, সব সময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে। আমি সরি, তোমরা আমার ছোট ভাই, এই কথাগুলো বলছি এজন্য যে সচেতনতার জন্য। আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে আসলে? গ্যাপটা হচ্ছে এই দেশে সব আছে, সুন্দর একটা বাগান আছে, কিন্তু বাগানের ভালো মালি নেই। এখানে চমৎকার একটা জাহাজ আছে, চমৎকার একটা শিপ আছে, কিন্তু সে শিপ চালানোর মতো ভালো নাবিক নেই। তাহলে সেই নাবিক, সে মালিক, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকটা রিসোর্স, প্রত্যেকটা সম্ভাবনাকে কিভাবে করে কাজে লাগানো যায় এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে বসে তোমাকে গবেষণা করতে হবে। কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামকে কিভাবে তুমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারো, এখান থেকে বসে তোমাকে সেই গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দিতে হবে। এটাই আমাদের দাবি সরকারের কাছে।
গতকাল দুঃখের সাথে বলছি যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে, দেখেছো যে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলছি, ছাত্র শিবির আদর্শিক জায়গা থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের সাথে ডিবেট থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, কিন্তু জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা, তাদের উপর যদি কোনো থ্রেড আসে, কোনো আক্রমণ আসে, সেক্ষেত্রে ছাত্র শিবির বসে থাকবে না। আমরা আমাদের সকল জুলাই সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং কালকের এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি, চারপাশে ফ্যাসিবাদ বসে আছে। এই ফ্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্র শিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে। দেখো, তুমি আমার সাথে ছাত্র শিবির করো, এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই, কিন্তু ছাত্র শিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা, এটার সাথে তুমি আমার সাথে একমত হবা। তুমি দক্ষ হয়ে গড়ে ওঠো নিজেকে, এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো, একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না, তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না, এই পৃথিবী চলবে না তোমাকে ছাড়া। তুমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও, এটা হইতে তো তোমার সমস্যা নাই। তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো। দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি, অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা, কিন্তু আলটিমেটলি এই দেশপ্রেমিকের বয়ান তুলে ফেনা তুলে এই দেশের চরম ক্ষতি করেছে বিগত সময়গুলো। তাহলে কি আমরা সব দক্ষ দেশপ্রেমিক হব? এই কথার সাথে একমত হবো সবাই? আমার সর্বশেষ কথা বলে শেষ করছি, এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। শয়তান তোমাকে অসহস্ত দেয়, তোমার কিছু খারাপ বন্ধু তোমাকে হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে, যেন সতর্ক থাকা। আর তুমি যদি তোমার আলটিমেট জায়গায় পৌঁছতে চাও, সে জায়গায় পৌঁছার জন্য তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে। সবসময় মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে, কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন, তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিনও হবে। এরকম যদি তুমি মনে করো যে আগামীকাল আমার শেষ দিন, তাহলে আগামীকালই তোমার জীবনের বেস্ট দিন হবে। এই চিন্তাটা রাখা। আরেকটা চিন্তা রাখতে হবে হচ্ছে যে আমাকে সব কাজের একটা জবাবদিহিতা কিন্তু করতে হবে। কোনো কাজের এমনি এমনি হবে না, পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। তুমি এই দুনিয়াতে ভালো কাজ করবা, এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই বিশ্বাসের উপরে মূলত তোমাকে চলতে হবে। আর একটা পয়েন্টে বলতে চাই যে তাকওয়ার জায়গা, আল্লাহর ভয়। আমরা যা কিছু করছি এটা রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করছি সবকিছু রেকর্ড হচ্ছে। দেখেন না আমার অনেক কিছু, আমার মা দেখেন না, আমার শিক্ষক দেখেন না, কিন্তু কিরামান কাতিবিন সেটা অটোমেটিক রেকর্ড করছে, এবং আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছেন। এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা। শুধু এখানে শেষ না, কাল কিয়ামতের দিন আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়ামু আলাইকা হাসিব, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো, আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই, এটা আমার নামে ভুল লেখা হয়েছে, তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার হাত সাক্ষ্য দেবে। একটু চিন্তা করো তো, কাল কিয়ামতের দিন যদি এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করে, এই হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি, এই পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে, এই পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি, তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে। তাহলে এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করবো।